হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। অর্থাৎ স্ট্রাকচার থ্রিতে আমরা যেটা পড়তেছি সেটা তো আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার। সো আমরা জানি যে ইনডিটারমিনেট স্ট্রাকচারকে আমরা বিভিন্ন মেথডে সেটাকে সলভ করি। মিডে থেকে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন করেছি, থ্রি মোমেন্ট ইকুয়েশন করেছি, ইউনিট লোড কনজুগেট বিম, এগুলো আমরা করেছি। এখন আমরা যেটা দেখবো আজকে আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসটা আমি আপনাদের ক্লাসের শুরুতে মিডের আগে যে প্রথম ক্লাস সেখানে সিলেবাস প্রোভাইড করেছি। যদি সিলেবাসটা আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন এরপরে আমাদের আছে স্টিফনেস মেথড। স্টিফনেস মেথডের মাধ্যমে আমরা কিভাবে স্ট্রাকচারকে সলভ করতে পারি। তো স্টিফনেস মেথডটা এটা ম্যাট্রিক্স ওয়াইজ ভ্যারি করে। ম্যাট্রিক্স তো আপনারা জানেন, ম্যাথমেটিক্সে আপনারা পড়েছেন না? ম্যাট্রিক্স মনে আছে কারণ? এই যেমন এখানে আমি লিখছি এরকম একটা ব্র্যাকেট চিহ্ন থাকতো, হ্যাঁ এখানে স্যার, 1, এখানে 5, এখানে 6, এখানে 3, এখানে রো আর 2, কলাম। এখানে 1। এইটা হচ্ছে, এটাকে বলি আমরা রো হরাইজন্টাল বরাবর, এটাকে বলি কলাম। তাহলে m ইনটু n, m হচ্ছে রো, n হচ্ছে কলাম। এই ম্যাট্রিক্সটা কত বাই কত? এই ম্যাট্রিক্সটা 2 ইনটু 3, হ্যাঁ স্যার। 2 ইনটু 3 ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা রো এবং তিনটা কলাম আছে। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্স কেন আসলো? ম্যাট্রিক্স আসতেছে এই জন্য যে আমরা ম্যাট্রিক্স মেথডে নরমালি আমরা আমাদের যে বিভিন্ন সফটওয়্যার আছে যেখানে আমরা ডাটা ইনপুট দিয়ে অ্যানালাইসিস করি এবং ডিজাইন করি, ইটা অ্যাপস বলেন বা স্টার্ট প্রো বলেন, ওইটা কিন্তু ম্যাথমেটিক্যাল সবকিছু সলভ করে। সে কিন্তু আমাকে মানে আমরা যে সূত্র দিই ওই সূত্রটা তো একটা ম্যাথমেটিক্স। তো প্রথমে তো সূত্র থাকে না, ডাটা আমরা ইনপুট দেই, ভ্যালু ইনপুট দেই, কোথায় কি লোড। আপনারা যদি ইটা অ্যাপস বা স্ট্রাকচারে কাজ করে থাকেন তাহলে দেখবেন ওখানে 1 2 3 দেওয়া আছে, এরকম অ্যাক্সিস থাকে 1 2 3। এবারে হয়তো ওয়াই অ্যাক্সিস, এখানে এক্স এক্স বা জেড অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিস, এবারে ওয়াই অ্যাক্সিস, এরকম তিনটা অ্যাক্সিস থাকে। তো আমি লোড দিতেছি কোন মেম্বারের কোন অ্যাক্সিস বরাবর, সেই অনুযায়ী সেই লোড নেবে। ইউডিএল থাকলে, পয়েন্ট লোড থাকলে, অনেক সময় উপর থেকে লোড দিতে হয়, নিচ থেকে লোড দিতে হয়, এই সমস্ত গুলো সে অ্যাক্সিসের উপর ভিত্তি করে কাজ করে এবং ওটাকে সে একটা ম্যাট্রিক্স আকারে সাজায় নেয়। এরপর সে অ্যানালাইসিস করে আমাদেরকে ডাটা দেয়, কতটুকু ডিসটেন্স, কতটুকু কি, সব সে আমাদের অর্থাৎ টোটাল। এখানে শুধু শুধু ম্যাট্রিক্সের যে ইকুয়েশন তা না, ম্যাথমেটিক্যাল অনেক ইকুয়েশনই ওর ভিতরে বিল্ডিং ইনভলভ করা থাকে। সেইটার উপর ভিত্তি করে সে সলিউশন করে আমাদেরকে মান দেয়। এই জন্য আপনারা বরাবরই জানেন যে কম্পিউটার বা যে সফটওয়্যার সেটা কোনটা ভুল কোনটা সঠিক সে এটাকে জাস্টিফাই করতে পারে না। আমি তাকে যে ইনপুট দিব তার উপরে ভিত্তি করে সে আমাকে আউটপুট দিবে। অর্থাৎ আমার একটা ভ্যালু যদি অ্যাক্সিস হয় 1, অর্থাৎ কথা কথা এক্স অ্যাক্সিসের বরাবর ইউডিএল দিলাম, কিন্তু আমি সেখানে সিলেক্ট করার সময় কুইক যদি ট্যাবসে কাজ করে দেখো তাহলে দেখবে সেখানে অ্যাক্সিস সিলেক্ট করতে হয় বা করা যায়। সেখানে আপনি যদি সেটাকে 2 দেন বা 3 দেন, দেখা যাবে সেই মেম্বারের এই বরাবর লোড নিয়ে নিচ্ছে। তখন আপনি দেখতেছেন যে ক্যালকুলেশন, আপনি তো মনে করবেন ক্যালকুলেশন সব ওকে আছে, কারণ সফটওয়্যার দিয়েছে, সে তো আর ভুল করে না। সে তো ভুল করেনি, কিন্তু ভুল ডাটা আপনি তাকে ইনপুট দিয়েছেন। এই জন্য আমাদের এই সমস্ত থিওরি গুলা পড়তে হয়। স্ট্যান্ডার্ড শেপ কেমন, ডিফ্লেকশন যেটা আমরা দেখাইছি মিটার আগে, এবং এর বেন্ডিং মোমেন্ট হলে বেন্ড কোন দিকে হবে, লোড কন্ডিশন কেমন হলে মুভমেন্ট কোথায় কি আসবে, যেটা আমাদের একটা হাতে কলমের নলেজ থাকতে হয়, যেটার সাথে আমরা সফটওয়্যারটাকে মিলিয়ে দেখি। এই জন্য আমরা সফটওয়্যারের উপরে কখনোই 100 থেকে 100 ভাগ ভরসা করি না। নিজেদের যে নলেজ, ইঞ্জিনিয়ারিং যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কোডের যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, সবগুলোর সাথে মিলিয়ে আমরা দেখি যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপর আমরা হ্যান্ড চেক করি, আর ঠিক না থাকলে তখন তো আমরা বুঝতে পারি কোথাও ভুল হয়েছে। হ্যান্ড ক্যালকুলেশন করে বা হ্যান্ড চেক করে যখন দেখি মিলে না, তখন আমরা ওইটাকে আবার ইনপুট যেগুলো ছিল ইনপুটটাকে আমরা রিশেপ করি, মানে সরি, ওটাকে আমরা আবার রিচেক করি, রিচেক করে দেখি কোথাও ভুল আছে কিনা। তাহলে সেই কাজগুলো আমরা দেখব। তো এলিমেন্ট আমরা যদি বলি ট্রাসের ক্ষেত্রে, এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? এলিমেন্ট ফোর্স বা এলিমেন্টাল ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স কে অনলি আমরা বুঝি। ট্রাসে কোনো বেন্ডিং মোমেন্ট আসে না,
কোনো শেয়ার ফোর্স আসে না, কারণ ট্রাস মেম্বার গুলো হচ্ছে টু ফোর্স মেম্বার। অনলি অ্যাক্সিয়াল ফোর্স, টেনশন আর কম্প্রেশন সে ক্যারি করে। যদি কোনো বিম হয় তাহলে সেই বিমে আমাদের শেয়ার এবং বেন্ডিং দুটাই থাকে। যদি কোনো ফ্রেম হয় তাহলে ফ্রেমেও একই জিনিস থাকে, শেয়ার এবং বেন্ডিং। তো স্টিফনেস ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে এলিমেন্ট কোনটার কোন এলিমেন্ট থাকবে এবং সেই এলিমেন্টের কোন মেম্বারের অ্যাক্সিস কোন দিকে থাকবে। আমরা আগে নামকরণ করে নেব। এখানে আমাদের ভেক্টর অনুযায়ী কাজ করতে হবে, দিকটাও ঠিক রাখতে হবে। আপনারা জানেন স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য করেছেন। স্কেলার রাশিতে কোনো দিক থাকে না, কিন্তু ভেক্টর রাশিতে অবশ্যই দিক থাকে। তাহলে আমরা দেখি, যদি কোনো লোডিং কন্ডিশন অ্যাক্সিয়াল হলে তাহলে সেটাকে আমরা বলবো ট্রাস এলিমেন্ট। আর ট্রাস মেম্বারকে আমরা ট্রাস এলিমেন্ট বলতে পারি। এবং প্রত্যেকটা এলিমেন্ট, এলিমেন্ট বলতে একটা পোরশন, যেমন এটা হলে আমার একটা এলিমেন্ট, এই এলিমেন্টের প্রথম যে পোরশন এবং মানে প্রথম যে প্রান্ত এবং শেষের যে প্রান্ত, এটাকে আমরা বলবো নোড। নোড বলবো। দেখবেন যে স্ট্রাকচার বা ইটাপসে কাজ করতে গেলে অনেক নোডের ব্যবস্থা আসবে। অনেকগুলা নোড, ওখানে যতগুলো জয়েন্ট থাকে অর্থাৎ এটা মেম্বারের ফার্স্ট লাস্ট পয়েন্ট, প্রত্যেকটা এলিমেন্টের ইন্ড যে পয়েন্ট সেটাকে আমরা নোড বলি। এটার ইন্ড, এটার শুরু যদি এখানে জয়েন হয় তাহলে নোড নাম্বার 1, নোড নাম্বার 2, নোড নাম্বার 3। আমরা যখন লোড অ্যাসাইন করব আমি ডিরেক্ট এখানে লোড দিতে পারি, অথবা এটা স্ট্রাকচারের পাশে লেখা যায় যে কোথায় আপনি কি করতে চান। আপনি লিখে দিলেন যে নোডাল পয়েন্ট 1 সেখানে 100 কি লোড দিতে হবে 1 নাম্বার অ্যাক্সিস বরাবর, ওই নোডে লোডটা অ্যাসাইন করে দিবে। এবং কোন নোডে প্রথমেই স্টার্ট করতে কাজ করতে গেলে নোডগুলা সিলেক্ট করতে হয়। এভাবে শুধু নোডাল পয়েন্ট আসে, এই নোডগুলোকে আবার যোগ করা যায় বিম দিয়ে। কোন নোড থেকে কোন নোডে আমি বিম দিতে চাই, বিম সিলেক্ট করে নোড টু নোড ক্লিক করে অ্যাড করলেই সেটা চলে আসে। এবং সাথে সাথে সে আমাকে ডিসটেন্স গুলাও দিয়ে দেয় তখন ওখানে, যে আমার কোন নোড থেকে কোন নোডের ডিসটেন্স কতটুকু, এবং তার নোটেশন বা নামকরণ করতে হয় এলিমেন্টের। যেখানে এখানে যদি আমরা দেখি একটা বিষয় যে এই ছিল আমাদের একটা ট্রাস এলিমেন্ট। ট্রাস এলিমেন্টে আমি এখানে মার্কিং করেছি 1, 2, 3, 4, 5। এগুলো হচ্ছে আমার নোড। এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট আমার একটা নোড। তাহলে এখানে কয়টা নোড আছে? 5টা নোড আছে আমাদের। এবং এলিমেন্ট কোনগুলা? এই এক একটা মেম্বার, যেমন 3 এবং 5 নোডের মাঝে এলিমেন্ট কয়টা? একটা। এটা হচ্ছে আমাদের এলিমেন্ট বা মেম্বার, যেটাকে আমরা আগে মেম্বার বলতাম, সেটাকে আমরা এলিমেন্ট বললাম। আর নোটেশন মানে কি? মার্কিং করলাম। এটা হচ্ছে আমার 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার এলিমেন্ট, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এলিমেন্ট, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার এলিমেন্ট। এটা আপনার খুশি, এটা আমরা নিজেরা নিজেদের মন মতো করে চেঞ্জ করতে পারবো। এটা কোনো ফিক্স বিষয় না যে যেটা স্যার বলতেছে এটাকে এক, সেটাকে একই রাখা লাগবে, যেটাকে 2 সেটাকে 2 রাখা লাগবে। তাহলে এটাকে আমরা নিজেদের মতো করে মানে রিশাফল করে চেঞ্জ করে নিতে পারি। এখানে আমাদের সেই ফ্রিডমটুকু দিয়েছে। এইটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন? শুনতেছেন আমাকে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। আর সাইন কনভেনশনটা আমরা কিভাবে ধরবো? টেনশন হলে পজিটিভ ধরবো, কম্প্রেশন আমরা সেটাকে নেগেটিভ ধরবো। এখন আসি অ্যাক্সিসের ব্যাপার। এখানে একটা আছে লোকাল অ্যাক্সিস আর একটা আছে গ্লোবাল অ্যাক্সিস। গ্লোবাল এবং লোকাল নাম দিয়ে আপনারা বুঝতেছেন
গ্লোবাল মানে কি সব জায়গার জন্য সে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ওই যে অ্যাক্সিস নামকরণ করলাম সব জায়গার জন্য আমি এটাকে ভ্যালিড করতে পারবো, রাখতে পারবো। আর লোকাল অ্যাক্সিস মানে হচ্ছে কোন একটা এলিমেন্টের অ্যাক্সিস, সেটাকে বলবো আমরা লোকাল অ্যাক্সিস। গ্লোবাল অ্যাক্সিস হচ্ছে টোটাল যে আমার স্ট্রাকচার, সেটাকে টোটাল যে স্ট্রাকচার তার যে কোনো মেম্বারকে ওই অ্যাক্সিসের সাপেক্ষে আমি ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল অ্যাক্সিস। আর লোকাল অ্যাক্সিস হচ্ছে অনলি ফর ওয়ান মেম্বার, অর্থাৎ ওয়ান এলিমেন্ট। ওই এলিমেন্ট যেই মেম্বারটা আছে ওই মেম্বারের শুধু অ্যাক্সিস। তাহলে এটা যদি আমি একটু উদাহরণ দিই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। যেমন এই যে মেম্বারটা দেখেন, আমি এটার নাম দিলাম a বরাবর x, এখানে y, এইটা হলো আমাদের ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y। অর্থাৎ এই অ্যাক্সিসের সাপেক্ষে সেটা আমার এখানে হতে পারে বা আমার এই পয়েন্ট বরাবর হতে পারে। ধরলাম এই পয়েন্ট বরাবর, এটা আমাদের x, এটা হচ্ছে y। এখন এই মেম্বারে যদি আমি কাজ করতে আসি, এলিমেন্ট নাম্বার 5, এখন এই 5 এ যদি আমি x অ্যাক্সিস রাখি, দেখেন এইভাবে হয় আর এইভাবে হয়। অর্থাৎ এখানে আমি যদি কোনো ফোর্সকে কম্পোনেন্টে ভাগ করি, এই অ্যাঙ্গেল বের করতে হয়, এই অ্যাঙ্গেল আমাকে বের করে নিতে হয়। তাহলে আমি গ্লোবাল অ্যাক্সিস সাপেক্ষে কে রিপ্রেজেন্ট করতে পারি না, কিন্তু আমি ধরে নিলাম যে না, আমি একটা অ্যাক্সিস কল্পনা করব এই বরাবর, আর একটা অ্যাক্সিস কল্পনা করব এই বরাবর। এটাকে আমি বললাম যে এটা 5 নাম্বার এলিমেন্ট, তাহলে সেটাকে আমি বলতে পারি স্মল x 5 আর স্মল y 5। অর্থাৎ এটা হলো শুধুমাত্র এই এলিমেন্টের জন্যই। দেখেন আমি যদি এই এলিমেন্টটা নিই, এলিমেন্ট নাম্বার 2, সেখানকার x অ্যাক্সিস কিন্তু এইদিকে আসে, y অ্যাক্সিস এইদিকে আসে। তাহলে এখন আমাকে বলে 2 যেই দিকে y, 5 এর কি একই দিকে y, ডিরেকশন আলাদা না? অর্থাৎ এক একটা এলিমেন্টে এক এক দিকে x এবং y হচ্ছে। ওই x এবং y দ্বারা শুধুমাত্র ওই এলিমেন্টটাকে ডিফাইন করা যায়, অন্য কোন এলিমেন্টকে ডিফাইন করা যায় না। কিন্তু গ্লোবাল অ্যাক্সিস হবে অমন ওই অ্যাক্সিস যেটার মাধ্যমে আমি সমস্ত পয়েন্টকে, সবগুলা মেম্বারকে ডিফাইন করতে পারবো। সেটা কঠিন হোক বা ইজি হোক, আমি সেটাকে আমার ডিফাইন করতে হবে বা আমি ডিফাইন করতে পারবো। যেমন এই পয়েন্টটা যদি আমি পেতে চাই, অর্থাৎ এই মেম্বারকে এলিমেন্ট নাম্বার 2, তাহলে আমি এখানকার অ্যাঙ্গেল বের করব। অ্যাঙ্গেল বের করে x বরাবর যদি 100 কিপ থাকে, এটা যদি আমাদের হয় 30 ডিগ্রি হয়, তাহলে এই মানটুকু হবে 100 ইনটু cos 30 ডিগ্রি। তাহলে এই মানটুকু পাবো। তাহলে এখানকার x ইকুয়াল টু কত হবে? স্মল x ইকুয়াল টু ক্যাপিটাল X cos 30 ডিগ্রি। সে ফর এক্সাম্পল, অর্থাৎ ধরলাম এটা 30 ডিগ্রি, আমরা থিটা ধরলাম, যা থাকবে তা। তাহলে এখন লোকাল অ্যাক্সিস এবং গ্লোবাল অ্যাক্সিস এর মধ্যে রিলেশনটা বোঝা গেল? বুঝতে পারলেন সবাই? আচ্ছা, না বুঝতে পারলে কোশ্চেন করবেন, কারণ এই অঙ্কগুলো অনেক একটু বড় লেন্থি টাইপের, ম্যাট্রিক্স তো অনেক অ্যাক্সিস ভেরিয়েশন থাকে। জিনিসটা বুঝতে পারছেন, যেখানে একটা অঙ্ক থাকলে আপনাকে একটা মেম্বার দিবে না, 3টা 4টা মেম্বার থাকবে, এক একটা এক এক অ্যাঙ্গেলে থাকবে, বিভিন্নটার অ্যাঙ্গেল, মানে কি বলে এটাকে, লোকাল এবং গ্লোবাল ভেরিয়েশন হবে, অনেকগুলো মান আসবে, তখন না বুঝতে পারলে আবার সমস্যা হবে।
তাহলে এইভাবে আমরা লোকাল এবং গ্লোবাল অ্যাক্সেসকে ডিফাইন করব। এখন লোকেশন ভেক্টর, লোকেশনটা কিভাবে দেব? লোকেশন ভেক্টরটা হচ্ছে এমন একটা জিনিস, তার উপরে নির্ভর করবে যে আমার কোন নোড আগে আর কোন নোড পরে। আগের নোডটা কোনটা, পরের নোডটা কোনটা। যেমন এলিমেন্ট 2 তে আমি যদি আসি, দেখেন এলিমেন্ট 2 আমার কোন কোন নোডের মাঝে আছে? নোড 1 এন্ড নোড 3। তাহলে এই মেম্বারকে আমি ডিফাইন করতে গেলে নিয়ার ইন্ডের যে নোড হবে, নোডটা হবে 1, এবং পরের ইন্ডের শেষের যে নোডটা, সেই নোডটা হবে 3। অর্থাৎ 1 নোড হচ্ছে আমার এখানকার স্টার্টিং পয়েন্ট এই মেম্বারের, এবং 3 হচ্ছে আমার এন্ড পয়েন্ট। সেটা কিসের উপর নির্ভর করবে? এই তীর চিহ্নের উপরে। তীর চিহ্ন যদি আপনি ঘুরাই দেন, তাহলে শুরুর নোড কোনটা? 3, এবং শেষের নোড 1। এটাকে আমরা বলছি লোকেশন ভেক্টর। অর্থাৎ আমি যে টাস্কে যখন আমরা ডিজাইন করি, তার টেনশন কম্প্রেশন ধরি, যদি এটাকে আমি এখান থেকে কেটে নিই, তাহলে আমরা ডিরেক্ট ট্রাস অ্যানালাইসিস আপনারা পড়ছেন না, এখানে তীর চিহ্ন দিতে হয় এভাবে। তখন আমি এটাকে এক্স এবং ওয়াই সাপেক্ষে মানগুলা বের করি ইকুইলিব্রিয়াম কন্ডিশন দ্বারা। এই যে তীর চিহ্ন দিলাম, এই দিক বরাবর হচ্ছে টেনশন। যদি উল্টাও দেওয়া যায়, কেউ যদি চান এটা তীর চিহ্ন আমি এইদিকে দিব না, আমি তীর চিহ্ন ঘুরাই দিব, তাহলে সেটাও করা যায়। আমি দিলাম এটা তীর চিহ্ন ঘুরিয়ে এইভাবে। তো যদি আমার এইটার সাইনটা হচ্ছে কম্প্রেশনের সাইন, তো মানটা যদি আসলে কম্প্রেশন আসে, তাহলে এই দিককার সাইন পজিটিভ আসবে। আর যদি দেখি যে না কম্প্রেশন না, এটা টেনশন আসছে, তাহলে এটা নেগেটিভ আসবে। অর্থাৎ আমার সাইনটা দেওয়া উচিত ছিল এই দিক বরাবর। তো সাইন দেওয়া নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যে দিক বরাবর ধরবেন সেই দিক বরাবর আসলে পজিটিভ আসবে, আর যদি নেগেটিভ আসবে বুঝবেন যে ধরাটা উল্টা দিকে ধরতে হবে। এবার আপনারা এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কোন মেম্বারকে আমি যখন ইনক্লাইন্ড মেম্বার, সেটাকে আমি যদি সোজা করে লিখতে চাই বা সোজায় আসে, সেটাকে আমি যদি ঘুরাইতে চাই, এটা কেমন ঘুরাবো সেটাকে? সেটা নিয়ম আছে, দেখেন। লোকেশন ভেক্টরের উপর নির্ভর করে লোকাল অ্যাক্সিস সিলেক্ট হবে, নিয়ার ইন্ড অরিজিন হবে, এবং রাইট হ্যান্ড রুল ফলো করে ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করতে হবে। রাইট হ্যান্ড রুলটা কেমন? এই যে হচ্ছে আপনার রাইট হ্যান্ডের যে চিত্রটা, আপনার হাতকে যদি এভাবে ধরেন, এই যে সাইনটা দেখতেছেন, তো আমার লোকেশন ভেক্টর অর্থাৎ তীর চিহ্ন যে দিক বরাবর হবে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে না, স্যার মেম্বার তো এভাবে গেল, এক্স কি এদিক বরাবর এক্স ধরবো, না এই দিক বরাবর এক্স ধরবো, কোন দিক বরাবর ধরবো, নাকি এই দিক বরাবর এক্স ধরবো? সেইটার জন্য এই রাইট হ্যান্ড রুল আমাদের ফলো করতে হবে। রাইট হ্যান্ড রুল হবে, আমি তো প্রথমে যে দাগগুলা দিয়ে নেব, অর্থাৎ লোকেশন ভেক্টরে ওই যে তীর চিহ্ন যেগুলা, একটু ব্যাক করতেছি। এই যে দেখেন এখানে যেমন তীর চিহ্ন দেওয়া আছে, প্রতিটা মেম্বার আপনাকে তীর চিহ্ন দিবেন। তীর চিহ্ন দেওয়ার পরে রাইট হ্যান্ড রুলটা আমাকে বলতেছে যে যেই দিকে তীর চিহ্ন সেই দিকে তর্জনী আঙ্গুল রাখবেন। এই যে এইটা, আমি যদি এইদিকে তর্জনী আঙ্গুল রাখি, বৃদ্ধাঙ্গুলি কোন দিক থাকে? এইদিকে। তাহলে যেদিকে বৃদ্ধাঙ্গুলি সেটা হবে ওয়াই, যেদিকে তর্জনী সেটা হবে এক্স। যদি জিনিসটা উল্টা হয় এবং নোট 4 এবং 5, তাহলে 4 যেহেতু আমার তীর চিহ্ন এই দিক বরাবর, তাহলে শুরু হয়েছে কোথা থেকে? 4 থেকে। 4 হবে আমার নিয়ার ইন্ড, এবং 5 হবে ফার ইন্ড, মানে দূরের প্রান্ত, এবং এক্স হবে এই উপর দিক বরাবর, এবং ওয়াই হবে বাম পাশের দিকে। যদি উল্টা হয় তাহলে তর্জনী এদিক বরাবর যাবে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিক থাকবে? এই ডান হাত, এটাকে
তর্জনী যদি নিচ বরাবর থাকে তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিক বরাবর যাবে? এই আঙ্গুলটাকে, এই যে সিস্টেমটাকে ঘোরান এখানে, তাহলে বৃদ্ধাঙ্গুলি এই বরাবর আসবে, ডান দিক বরাবর। তাহলে এদিকে হলো আমাদের ওয়াই ডান দিক বরাবর, এবং নিচ দিক বরাবর হলো আমাদের এক্স। এবং যেহেতু তীর চিহ্ন 5 থেকে 4-এর দিকে, তাহলে 5 হবে আমার নিয়ার ইন্ড, 4 হবে ফার ইন্ড। দেখেন এইটুকু সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমার যে নোট কোন কোন দিক বরাবর ডিসপ্লেস হতে পারে, অর্থাৎ বেঁকে যেতে পারে বা সরে যেতে পারে, সেটা হবে তার ডিগ্রি অফ ফ্রিডম, এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর। যদি শুধু এক্স বরাবর যেতে পারে, ওয়াই বরাবর না পারে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। আর যদি দুই দিক বরাবর যেতে পারে, তাহলে ইচ অফ ডিরেকশন আর ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে দুইটা ডিরেকশন হবে ডিগ্রি অফ ফ্রিডম। দেখেন এখানে আমরা ডিগ্রি অফ ফ্রিডম কে বের করি কিভাবে? সাপোর্ট অনুযায়ী। আমি এখান থেকে শুরু করলাম, এই বরাবর দিলাম 1, এই বরাবর 2। এখানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রিঅ্যাকশন আমাকে আননোন, এখানে দুইটা, 3, 4, দুইটা বুঝতেছেন তো কি কারণে দুইটা? এই কি হলো আপনাদের? দুইটা বুঝছেন কি কারণে দুইটা হইলো? 3টা কেন দিলাম না? এইবার আবার একটা কেন দিলাম না? স্যার এটা দুইটা ফোর্স আছে। হ্যাঁ, ট্রাস্ট টু ফোর্স মেম্বার। এই যে মেম্বারটাকে আমি যদি আলাদা করি এটাকে, তাহলে কি হবে? সে এইদিকে একটা ফোর্স নিবে, এইদিকে একটা ফোর্স নিবে, সে এটা দিছে এইদিকে, আর এটার ডিরেকশন কোনো ব্যাপার না, আপনি এইদিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এইদিকে দিয়েছি, অর্থাৎ এই মেম্বারের জন্য দুইটা, এইটার জন্য দুইটা, এটার জন্য, প্রত্যেকটার জন্য দুইটা দুইটা করে আসবে। তাহলে এখানে আমাদের আননোন কয়টা এবং নোন কয়টা? 1 থেকে 7 নোডে আননোন এবং নোন দুইটা থেকে যখন আমরা টোটাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে বাদ দেবো, সেখান থেকে আমরা ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতে পারবো। এখন আমরা মেম্বার থেকে কিভাবে ম্যাট্রিক্স আকারে সাজাবো তাকে, মেম্বার থেকে ম্যাট্রিক্স আকারে কিভাবে সাজাবো সেটা আমরা দেখতেছি। অর্থাৎ স্টিফনেস যে ম্যাট্রিক্স আমরা সাজাবো কিভাবে সেটা দেখতেছি। যেমন মনে করেন এখানে একটা মেম্বার আমি নিলাম, তার আগে আরেকটা জিনিস বলি, লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ। অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, আর লোডকে হচ্ছে আমরা কিউ দ্বারা, রিঅ্যাকশন ওইটা দ্বারা প্রকাশ করব, সেইগুলা কি আমরা বের করার চেষ্টা করব। এখানে লেখা আছে যে এই স্টিফনেস রিলেশনশিপ ইজ রিটেন ফর ইচ এলিমেন্ট। অর্থাৎ আমি যে স্টিফনেস ম্যাট্রিক্স করব, যতটা এলিমেন্ট থাকবে, এলিমেন্ট মানে মেম্বার, প্রত্যেকটা মেম্বারের জন্য আমাকে এক একটা করে ম্যাট্রিক্স লিখতে হবে, which is related to displacement and its node, to the action of its node, and because of
because of this it referred to as the load displacement relationship. অর্থাৎ আমি যে প্রত্যেকটা নোডে আমাকে একটা করে রিঅ্যাকশন থাকবে, ওই রিঅ্যাকশনটাকে ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে যে রিলেশন আকারে প্রকাশ করব আমি, সেটাকে আমরা বলবো লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ। ডিসপ্লেসমেন্ট কেন আসবে? স্টিফনেস তো আমরা জানি, স্টিফনেস কি? স্টিফনেস বোঝেন আপনারা? স্টিফনেস কে আমরা কে দ্বারা প্রকাশ করি? আমি দেখাচ্ছি। এটা মনে করেন একটা মেম্বার, এই মেম্বারটাকে আমরা এখানে ফিক্স করলাম, এরপরে এবার আমাকে টানলাম, তাহলে সে এরকম বাঁকা হলো। অর্থাৎ আর্থকোয়েকের সময় আবার একবারে এদিকে বাঁকা হবে। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা এবার আবার ডিসপ্লেসমেন্ট হবে, এটা যতটা ফ্লেক্সিবল হতে পারবে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু স্ট্রাকচার ভাঙতেছে না, স্ট্রাকচার আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, লোড চলে গেলে তার স্টিফনেস তত বেশি, অর্থাৎ শক অ্যাবজর্বিং এনার্জি অ্যাবজর্বিং ক্যাপাসিটি যার বেশি, তার স্টিফনেস বেশি থাকে। এখন আমাকে বলেন, একটা কাচের স্টিফনেস বেশি নাকি রডের স্টিফনেস বেশি? অথবা আরো সোজা সহজ করে দিই, ব্রিক আছে না, ইটের স্টিফনেস বেশি নাকি ওই পরিমাণ একটা রডের টুকরার স্টিফনেস বেশি? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? কি ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছেন? ব্রেক দিতে হবে? স্যার আরেকবার একটু বলেন স্যার। আমি বললাম স্টিফনেস কার বেশি? যে পরিমাণ ব্রিক, সেই ব্রিকের বেশি না ব্রিকের সাইজ পরিমাণ একটা রড বা স্টিল তার বেশি? কার বেশি স্টিফনেস? বুঝতে পারেন না কেউ আপনারা কিছু? এইটুক বুঝতে পারিনি ভালো করে স্যার। আচ্ছা, যেখানে কোশ্চেন করে আপনারা সেটাই বুঝতে পারেন না, আমি বলতেছি। কিন্তু বললাম যে স্টিফনেস জিনিসটা হলো, এটা আমি চিত্র আঁকিয়ে দেখাইছি, দেখেন শক অ্যাবজর্বিং বা ভাইব্রেশন অ্যাবজর্বিং যে ক্যাপাসিটি থাকে একটা মেম্বারের, সেটাকে আমরা বলি স্টিফনেস। এখন যেই পরিমাণ একটা ব্রিকের সাইজ, সেই ব্রিকের স্টিফনেসটা কি বেশি হবে নাকি ওই পরিমাণ যেটা রড তার স্টিফনেস, কার স্টিফনেসটা বেশি হবে? এই ডায়াগ্রামটা দেখে বলেন, এখানে একটা ডায়াগ্রাম আঁকছি না হলুদ কালারের, সরি সাদা কালারের, সেটা দেখে আপনারা বলেন যে স্টিফনেসটা কার আসলে বেশি হবে। রডের না স্যার? হ্যাঁ, ওটার স্টিফনেসটাই বেশি হবে। তাহলে স্টিফনেস আমরা বললাম, তো স্টিফনেসের সাথে কি ডিসপ্লেসমেন্টের সরাসরি সম্পর্ক, যে ডিসপ্লেস হচ্ছে এই অবস্থা থেকে এখানে সরে গেল, এখানে সরে গেল, সেই জন্য আমাদের লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপটা ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। এটা যদি আমরা লিখতে যাই, নোড 1 এবং নোড 2 এভাবে দিব, যেহেতু এদিক বরাবর তীর চিহ্ন, তাহলে এটা হবে এক্স এবং তার পারপেন্ডিকুলার এটা ওয়াই। এখানে হবে ডি1 ডি2, এই প্রান্তে কিউ1, এই প্রান্তে কিউ2। আমাকে বের করতে হবে কি কিউ1 এবং কিউ2। তাহলে
Q1 বাই Q2, এটা একটা আননোন, এটা হচ্ছে 2:1 ম্যাট্রিক্স। তা যেগুলো আননোন সেগুলাকে পর পর আমরা নিচে লিখে যাব, Q1 Q2 Q3 Q4 আরো যত থাকবে, তাহলে Q1 Q2। এখন এই ম্যাট্রিক্সটা এখানে তার স্টিফনেস আছে K11 K12 K21 এবং K22। এটাকে কেন আমরা 2x2 ম্যাট্রিক্স লিখলাম? কারণ এর অ্যাক্সিস কয়টা? দুইটা, এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, কিন্তু লোড যেটা সেটা কিন্তু এক ডিরেকশন বরাবরই কাজ করে। এই যে এই মেম্বারে যেহেতু এটা আমাদের কি ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, তাহলে একটা ডিরেকশনে হবে Q1 হয়ে গেল Q1, তারপরে Q2, এখানে কিন্তু আমরা Q1 এর পাশে Q2 লিখি নাই, Q1 Q2 পাশাপাশি লেখা মানে এরা একই গতি হয়ে গেল, আমাদের এক গতি একই জিনিস, তা করা যাবে না, দুটো আলাদা। কিন্তু আমি যদি স্টিফনেস ধরি, অর্থাৎ বেঁকে যাওয়ার যে অ্যাবিলিটি, সেটা এক্স অ্যাক্সিস বরাবর বাঁকতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবরও বাঁকতে পারে। তাহলে K11 এই পয়েন্টের জন্য এক্স অ্যাক্সিস বরাবর, K12 অর্থাৎ এই 1 বরাবরই, এখান থেকে 1 এই 1টা মানে হচ্ছে নোডের নাম্বার, এবং আরেকটা 1 হচ্ছে যে কোন জায়গার ডিসপ্লেসমেন্ট সেটা। এই 2 তে যখন আমি আসবো K11 এক্স অ্যাক্সিস বরাবর আসবো, কিন্তু ওয়াই বরাবর তার কি ডিসপ্লেসমেন্ট সেটা লিখলাম K12। এরপরে কে যখন আমি 2 নাম্বারটাকে মেইন অ্যাক্সিস ধরবো, K21 অর্থাৎ 2 তো ওয়াই আমাদের এখানে, তাহলে 21 মানে হচ্ছে এই পয়েন্টে, এবং 22 মানে হচ্ছে এই পয়েন্ট। তাহলে K11 12 21 22, এইটা আপনি 11 নাই জানেন, 1 নম্বর রোর 1 নম্বর কলাম, 12 মানে হচ্ছে 1 নম্বর রোর 2 নম্বর কলাম, 21 মানে হচ্ছে প্রথমটা রো 2 নম্বর রোর 1 নম্বর কলাম, আর 22 মানে হচ্ছে 2 নম্বর রোর 2 নম্বর কলাম। এই 1 2 2 2 এগুলা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন পয়েন্টটা কোথায় আছে ম্যাট্রিক্সে। আর D1 D2 কেন বের করব? D1 D2 এর সাথে মাল্টিপ্লাই হবে, স্টিফনেসের সাথে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করলে আমরা এটা পাবো। তাহলে D1 আসলো এবং D2 আসলো, কেন আলাদা আলাদা করে লিখলাম? আগের মতোই দুই জায়গার এবং ডিরেকশন একদিক বরাবর, তাই সেটাকে আমরা এভাবে লিখলাম। এই পর্যন্ত কি কারো কোথাও কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমরা পরের জায়গায় ফিরে যাই, পরের অংশটুকুতে। যখন আমি নোড 1 এ ডিসপ্লেসমেন্ট 1 ধরবো, তখন নোড 2 তে কোনো ডিসপ্লেসমেন্ট আসবে না, 0। এটা আপনাদের মনে আছে কিনা? আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করছিলাম না, কোন একটা পয়েন্টে যখন পয়েন্ট থাকে, হিন্স থাকে, সে পুরোটাই নিয়ে নেয়, কাউকে দেয় না। তাহলে আমরা এখানে যদি D1 দিই, এই নোডে আসবে 0, আবার D2 তে যদি টোটাল ডিসপ্লেসমেন্ট হয় D2, D1 এ আসবে 0। স্যার ফুল স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আছে স্যার, পুরোটুকু দেখা যাচ্ছে না ফুল। এখন দেখা যাচ্ছে? না স্যার, ছোট করে উপরে উঠে আসছে, দেখা যায় না তো। কোনটা? আমি তো এখানে ভালোই দেখতে স্ক্রিন শট যেটা দিচ্ছেন স্যার ওইটা। আচ্ছা, স্টপ করে আবার দিচ্ছি, এখন দেখা যায়? আচ্ছা, আমি যে অংশটুকু পড়াচ্ছি, এইটুকু এইটুকু কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি কিন্তু উপরে আছে, মানে পুরো জুমে দেখা যাচ্ছে না ফুল স্ক্রিন। আপনি কি মোবাইলে নাকি ল্যাপটপে? হয়তো মোবাইল সমস্যা হতে পারে, ল্যাপটপে থাকলে ফুললি দেখতে পাওয়ার কথা। কারণ যেটা আমি, হ্যাঁ হয়তো আপনি মোবাইলে আছেন, ওই জন্য আপনার দেখতে প্রবলেম হচ্ছে, কিন্তু আমি তো ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিয়েছি,
যতটুকু স্ক্রিন শেয়ার হয় আচ্ছা, টোটাল এখন দেখা যায়, এখন দেখা যায়। টোটাল আপনাদের পার্সোনাল ডিভাইসে অনেক সময় প্রবলেম দেয় বা রোটেট করলে রোটেট হয় না, অনেক সময় সেই ঝামেলা হতে পারে। যাই হোক, তাহলে আমি মানগুলা বসাই দিই, মানগুলা ইনপুট দিব আর কি। তার আগে আমি এখানে যখন d1 1 হবে, d2 0 হবে, এই q1 এর মান হবে k1 1 এবং q2 এর মান হবে k2 1। এই মানগুলোকে আমি ইনপুট যদি আমরা দেই, তাহলে সেই ম্যাট্রিক্সটা কিভাবে পাই আমরা? এটা হচ্ছে 1 0, এটা 0 1 ম্যাট্রিক্স। এটা আমরা ম্যাট্রিক্সটাকে সাজাইলাম। এখন পজিটিভ নেগেটিভ এটা সম্পূর্ণটাই হচ্ছে ম্যাট্রিক্সের ব্যাপার, আপনারা জানেন। যে দুইটাকে যোগ করলে জোড় হয় সেটা পজিটিভ হয়, বাকিটা নেগেটিভ হয়। এখানে 1 1 ছিল, যোগ করলে জোড় এটা পজিটিভ, এটা 1 2 ছিল, বেজোড় এটা নেগেটিভ। একইভাবে এখানেও তাই, এখানেও তাই। সেটা কিভাবে আসলো তার প্রমাণটা এখানে, তাই স্প্রিং অ্যানালজি, স্প্রিং ধরে সেটাকে করে প্রমাণটা দেখাইছে। তো আমরা যে প্রমাণ দেখাচ্ছি আমরা ম্যাট্রিক্স থেকে নিয়ে নিলাম ডাইরেক্ট, যে যদি 1 1 হয় তো যোগ করলে জোড় হলে পজিটিভ, বেজোড় হলে নেগেটিভ। তো কে কোন একটা মেম্বারে আমরা যদি কে এর মান বের করি, তাহলে কে আমরা কিভাবে বের করি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে এ ই বাই এল। সেটা আমরা কোথা থেকে পাই? যদি এই যে স্প্রিং, এটা টোটালটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমাদের পড়াশোনা, যে যখন কোনো ই হয় স্ট্রেন, কোনো একটা অংশ ডিসপ্লেস হয়, যেমন আপনি এই স্প্রিং কে এদিক বরাবর ফোর্স দিচ্ছেন, আবার এখানে টানতেছেন, তখন স্প্রিং কনস্ট্যান্ট যে কে আসবে এবং টানার ফলে এটা কিন্তু এইদিক এই কে ওয়ান ফোর্সের জন্য সে সংকুচিত হবে, তার মানে নেগেটিভ হবে মানটা, তা সেটা কন্ট্রাকশন কমে আসবে। আবার কে কিউ টু এর জন্য সেটা ইলংগেট হবে, বড় হবে, বেড়ে যাবে। স্ট্রেন যেটা বলি, টানলে বাড়ে এবং কমে না জিনিস, আমাদের যে ইলাস্টিক ম্যাটেরিয়ালস সেটা কিউ ওয়ান কে নেগেটিভ ধরেছে বা কিউ টু কে পজিটিভ ধরেছে, ধরে এখান থেকে ক্যালকুলেশন করব এই ই এর মান। ই মানে কি? ই কিন্তু হচ্ছে ইলংগেশন, যেটা বলে। কে হচ্ছে স্প্রিং স্টিফনেস, এন হচ্ছে ফোর্স, ই হচ্ছে ইলংগেশন। ইলংগেশন কিভাবে বের করব? ফাইনালি কতটুকু ডিসপ্লেস হলো আর আগে কতটুকু ডিসপ্লেসমেন্ট ছিল, সেই দুইটা দিয়ে, এটা d2 - d1, এখানে d2 - d1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই দুটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, q1 এর মান কত আসে? q1 এর মান আসে হচ্ছে kd1, এই ব্র্যাকেট উঠে দিলে, আর এইটুকু আসে kd2। অনুরূপভাবে q2 এর মান আসে kd1 প্লাস kd2। সেই মানগুলো যদি আমরা এখানে ইনপুট দেই q1 এবং q2, তাহলে এটাকে আমরা কমন নিয়ে লিখতে পারি। এই ম্যাট্রিক্সে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে ইনপুট দেই, দেখেন উভয় এখান থেকে আমরা d1 d2 অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আপনি যদি গুণ করেন, তাহলে q ইজ ইকুয়াল টু এটাই আসবে এবং q2 ইজ ইকুয়াল টু এটা আসবে। ম্যাট্রিক্সের গুণ আপনারা জানেন না, এই রো কে কলামের উপর ফেলায় গুণ করতে হয়। তাহলে q1 ইজ ইকুয়াল টু কত হবে? q1 ইজ ইকুয়াল টু এই রোটাকে তুলে এর উপরে বসাবেন, তাহলে প্লাস কে, এটা কার সাথে বসবে? d1 এর সাথে। যারা ম্যাট্রিক্সে দুর্বল, আবার ম্যাট্রিক্সের ক্লাসগুলো একটু দেখে নেবেন। ম্যাট্রিক্সের গুণ, আমি যদি এটাকে এর উপরে রিপ্লেস করি, গুণ করি ম্যাট্রিক্সে, তাহলে d1 এর সাথে কে আসে এবং d2 এর সাথে k2 আসে এবং q2 এর ভ্যালু আসে এটাই, যেটা এখানে আমরা পাইছি। অর্থাৎ আমরা যে এর আগে যে ম্যাট্রিক্স লিখছিলাম, কেন আমরা সেই ম্যাট্রিক্সটা ওভাবে লিখলাম, এই যে প্রথমে যে এটা আমরা লিখছিলাম এখানে, কেন সেটা লিখলাম তার একটা থিওরিটিক্যালি প্রমাণ বা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতেছি। তাহলে এইটুকু আমি পাইলাম। এরপর আমি মানগুলা বসাবো, যে আমরা জানি স্ট্রেন ইজ ইকুয়াল টু কত? স্ট্রেন ইজ ইকুয়াল টু ই ইলংগেশন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ। যতটুকু বাড়লো তাকে ইনিশিয়াল লেন্থ দ্বারা ভাগ করলে আমরা পাই স্ট্রেন। তাহলে স্ট্রেন ইজ ইকুয়াল টু ই বাই এল,
এখানে E is equal to strain into L। strain এর মান হচ্ছে আবার এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে আমরা জানি যে strain stress is proportional to strain। প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলে E হবে, সেখান থেকে আমরা এই মানটা বসাতে পারি strain E is equal to stress divided by E into L। এই স্ট্রেস আবার ইজ ইকুয়াল টু কত, ফোর্স ভাগ এরিয়া। ফোর্স হচ্ছে নিউটন আর এরিয়া হচ্ছে এ, আর ই থেকে গেল, সেখান থেকে আমরা পাইলাম ইলংগেশন ই ইজ ইকুয়াল টু এন, মানে ফোর্স এন। কেন ফোর্স হলো, আমরা এখানে এন ইজ ইকুয়াল টু ফোর্স ধরেছি। এই প্রমাণ আমি নরমালি অনেক প্রমাণ দেখাই না, এই প্রমাণটা দেখাচ্ছি এই জন্য যে এটা প্রমাণটা না বুঝতে পারলে আপনার শুধু ম্যাট্রিক্সটা কিভাবে বসাবেন মুখস্থ করে যাবেন, আলটিমেটলি পরে আর মেম্বার চেঞ্জ করে দিলে আপনারা বসাতে পারবেন না। সেজন্য আমি দেখাচ্ছি এখানে ডিটেইলস লিখে। ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ভাগ এরিয়া। ফোর্স মানে তো নিউটন পার, মানে পি আর এন একই জিনিস, এরিয়া, সেই মানটা আমি এখানে বসালাম স্ট্রেন। এখন এই এন এর ভ্যালু আবার কত লিখতে পারি আমরা, এন এর ভ্যালু এন ইজ ইকুয়াল টু কে ই। কোথা থেকে পাবো, এই যে এখান থেকে দেখেন এন ইজ ইকুয়াল টু কে ই, ইলংগেশন প্লাস স্টিফনেস ফোর্স। সেই মানটা আমরা যদি ইনপুট দেই তাহলে উভয় পক্ষ থেকে ই বাদ চলে যায়, দেখেন ই নাই হয়ে গেল। তাহলে 1 ইজ ইকুয়াল টু কে এ ই বাই এল। এখান থেকে আমি কে এর মান বসাবো, কে ইজ ইকুয়াল টু কত আসে, এ ই বাই এল। এখন আমাদের আগের যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা থেকে এখানে দেখেন যদি সেম হয় কোনো ম্যাট্রিক্সের তাহলে কমন নেওয়া যায়, কেউ যদি কমন নেই। ম্যাট্রিক্সের গুণ হলো যদি কোনো ম্যাট্রিক্সকে এরকম মনে করেন এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 1, এটাকে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করেন তাহলে কি প্রত্যেকটা 5 দ্বারা মাল্টিপ্লাই, এখানে 5 হবে, এখানে 10 হবে, এখানে 10 হবে, এখানে 5 হবে। মাল্টিপ্লাই হলে সবগুলা এলিমেন্টকে মাল্টিপ্লাই হয়। তাহলে কে যেহেতু সব জায়গায় আছে, কে কে আমি বাইরে নিয়ে আসতে পারি, কে কে বাইরে নিয়ে আসলাম। কে এর ভ্যালু কত ছিল আমাদের, ই এ বাই এল, এটা ইনপুট দিয়ে দিলাম। তাহলে এই যে কিউ, এই কিউ কে আমি কি লিখতে পারি, যদি আমি একটা ম্যাট্রিক্স দিয়ে লিখি এটাকে, এখানে তো দুইটা আননোন, একটা আননোন হয়, কিউ ইজ ইকুয়াল টু কে হবে আর একটা ডি থাকবে, এরকম ব্র্যাকেট দাও। এখানে দুইটা ছিল তাই একটা রো একটা কলাম, একটা রো একটা কলাম আছে, d1 d2 আসছে। যদি একটাই হয় তাহলে সেটা, এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। অর্থাৎ ডি নির্ভর করবে কত বাই কত ম্যাট্রিক্স, অর্থাৎ কতগুলো আননোন। যেহেতু ট্রাস্ট মেম্বারে দুইটা আননোন থাকে আমাদের, সেখানে 2x2 ম্যাট্রিক্স হয়েছে। তাহলে আমরা দেখতেছি যদি d1 এবং d2 বের করতে পারি, আমি এল আমাদের জানা, এর মান জানা, এর মান জানা, d1 d2 বের করে যদি ইনপুট দিতে পারি তাহলে আমি এখান থেকে q1 এবং q2 বের করে ফেলতে পারি। তাহলে সেই q1 এবং q2 বের, d1 এবং d2 বের করা হলো এখন আমার কাজ। মেম্বারটা যদি আমার ইনক্লাইন থাকে তাহলে যেই কাজ, আর যদি হরিজন্টাল থাকে তাহলে একই রকম কাজ। d1 বের করার জন্য আমরা কি করব, সাইন এবং কজ এর সূত্র, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। একটা আসবে আমাদের লোকাল অ্যাক্সিস, আর একটা আসবে আমাদের গ্লোবাল অ্যাক্সিস। অর্থাৎ আমি যদি এটাকে লোকাল অ্যাক্সিস থেকে গ্লোবাল অ্যাক্সিসে কনভার্ট করতে যাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়, আমার এই মেম্বারটা যদি আমি লোকালি একে কল্পনা করতাম তাহলে এই দিক বরাবর আমাদের ছিল এক্স অ্যাক্সিস এবং এই দিক বরাবর ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস। দেখেন সেটা আমি এখানে দিয়েছি, এটা আমাদের এক্স অ্যাক্সিস এই যে ডট ডট দিয়ে, এবং এটা ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস। কিন্তু গ্লোবাল আমার যে অ্যাক্সিসটা ছিল সেটা ছিল এই যে এইটা, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই।
এখন আমি একে যদি ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই অর্থাৎ গ্লোবাল ম্যাট্রিক্সে কনভার্ট করতে যাই, তাহলে সে ভ্যালুটা আমি কিভাবে লিখব সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা ধরলাম এদের মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে D1 যেটা সেটা কি হবে আমাদের, D1 এর দুটা ভ্যালু আসবে, একটা হবে আমাদের cos আলফা, DE1। DE1 কোনটুকু, এই যে D1 টা, এটাকে আমি যদি এই বরাবর নিয়ে আসি, এটা যে ডিফরমেশন হবে তার দুইটা ডি, যেহেতু আমরা এটাকে গ্লোবাল ম্যাট্রিক্সে কনভার্ট করে দিয়েছি, ক্যাপিটাল ডি হলো, তাহলে এটা ধরেন যে এই পয়েন্টে যে ফোর্সটা ছিল আমাদের সেটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা এই বরাবর চলে গেছে, একটা এই বরাবর। এখন যেটা আমার এক্স গ্লোবালে কনভার্ট করলে তো আমার নিতে হবে কি, এই এক্স এর প্যারালাল একটা আর ওয়াই এর প্যারালাল একটা। তাহলে আগে আমি এক্স এরটা নেই, D1 DE1 cos আলফা, এইটুকুর জন্য। আর এই অংশের জন্য এটা যদি cos হয় বাকিটা হবে sin, sin আলফা DE2। তাহলে এক নাম্বার নোডের কাজ শেষ। দুই নাম্বার নোডে যদি আমি আসি, তাহলে এখানে DE3 এবং DE4 আছে, তাহলে সেখানে আমি আসবো cos আলফা DE3 এবং sin আলফা DE4। এখন এখানে এল এবং এম কেন বসালাম, কারণ এই আলফার মান আমি জানি না। ধরলাম cos আলফার যে মান সেগুলো আছে এল, এবং sin আলফার যে মান সেগুলো হবে এন, এম, এল এবং এম দিলাম। এখানে ডি, তাহলে এল DE1 এবং এম DE2, বাকি যে DE3 এবং DE4 এটা আমার এখানে নাই, বাট আমি ইনপুট দিলাম, সাথে 0 মাল্টিপ্লাই করে দিলাম। 0 মাল্টিপ্লাই করে দিলে কি সেই মানটার কোনো পরিবর্তন হলো, আমার টোটাল মানের কোনো পরিবর্তন হলো না, কারণ 0 মাল্টিপ্লাই করলে কোনো কিছুর সাথে সেটা 0 থাকে। আমি মাল্টিপ্লাই করলাম দুটাকে একটা জেনারেল ফর্ম আনার জন্য। আর D2 তে এখানে আমার 1 এবং 2 নাই, তাহলে 1 এবং 2 তে 0 দ্বারা মাল্টিপ্লাই করলাম, 3 এবং 4 আমার আগের মতো আছে। এটা আমি কেন করলাম, এটা আমি গ্লোবাল ম্যাট্রিক্সে কনভার্টের সুবিধার জন্য করলাম। তাহলে D1 এবং D2 এটাকে ম্যাট্রিক্স আগে লিখতে পারি কিভাবে, D1 D2 আননোন, আর এখানে লিখতে পারি আমরা L M 0 0 0 0 L M, এই যে আমরা এখানে লিখলাম। আর আননোন কয়টা আমার, D1 D2 D3 D4, তাহলে সেগুলোকে লিখবো আমি একটা কলাম বরাবর, DE1 DE2 DE3 DE4। তাহলে এই যে আমি টোটাল ডি পাইলাম, ডি যদি একটা ভ্যালু দিয়ে লিখতাম আমি, তাহলে ডি ইজ ইকুয়াল টু হতো এখানে একটা ডিই আসতো, আর এখানকে এল এবং এম, এটাকে মিলে আমি কি লিখলাম, তাহলে টি ডিই। এটা হলো আমাদের গ্লোবাল টু লোকাল। লোকাল অ্যাক্সিস থেকে আমি কি হবে গ্লোবাল এটাকে কনভার্ট করতে পারি, এবং গ্লোবাল থেকে কিভাবে তাকে লোকালে আমি যেতে পারি। এইটুকু বুঝতে পারছেন সবাই? সেম ভাবে আমি যদি এখন ডিফ্লেকশন বাদ দিয়ে লোড কে করি, তাহলে Q1 Q2 আসবে, এল এম 0 0 0 0 এল এম আসবে, কিউ E1 কিউ E2 কিউ E3 কিউ E4 আসবে। তাহলে কিউ ইজ ইকুয়াল লিখতে হবে টি কিউ ই, গ্লোবাল টু লোকাল। তাহলে আমরা জানি যে আমরা লোকাল জানা থাকলে গ্লোবাল বের করতে পারবো, গ্লোবাল জানা থাকলে লোকাল বের করতে পারবো। এখানে এই টিটা কিন্তু একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম। কোন ম্যাট্রিক্সে যদি ডান থেকে বাম পাশে নেয় তাহলে তাকে ট্রান্সপোজ করতে হয়, এ এর ট্রান্সপোজ কি 1/a, তা এর উপরে যখন টি লিখবো সেটাকে আমরা বলি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স না, ইনভার্স আর ট্রান্সপোজ আলাদা। তাহলে আমি যদি এই এটা বের করতে চাই, কিউই গ্লোবাল থেকে লোকালে যেতে চাই,
তাহলে আমি টিটাকে এই পাশে নিয়ে আসবো, এই যে এখানে নিচে নিয়ে আসবো, তার মানে টির উপরে ট্রান্সপোজ হবে। এই দেখেন ডিই, টি ট্রান্সপোজ ডি, আর কিউই হচ্ছে টি ট্রান্সপোজ কিউ। এটা হচ্ছে ফ্রম লোকাল টু গ্লোবাল, এটা ছিল গ্লোবাল টু লোকাল। গ্লোবাল ভ্যালুগুলা বসাবো, আমি লোকাল মান পেয়ে যাব। আর এখানে হচ্ছে লোকাল ভ্যালুগুলা বসাবো, গ্লোবাল মান পেয়ে যাব। বড় হাতের গুলা সব গ্লোবাল, ছোট হাতের গুলা সব হচ্ছে লোকাল। হ্যাঁ, আপনারা কি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? কি হলো, কি অবস্থা সবার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এটাকে যদি আমরা সাজাতে যাই ম্যাট্রিক্সটা, তাহলে কতগুলো ম্যাট্রিক্স হবে আমাদের এখানে? কয়টা মেম্বার আছে? 7টা মেম্বার আছে। সাতটা মেম্বার কি, ওই যে আমরা এর আগে কিছু দেখেন এখানে কিন্তু মেম্বার ছিল 2টা আমাদের, বাকি 2টা কিন্তু আবার এক্সট্রা আসছে, 0 এবং এল, এল এবং 0। এখানে এরকম সবগুলাকে আমি যদি আলাদা আলাদা করে করতে যাই, কিছু জিনিস আমার এক্সট্রা আসবে, বেশি আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা করি, টোটাল স্টিফনেস ম্যাট্রিক্স কি হলে এখানে 10/10 আসবে, 10/10 ম্যাট্রিক্স। এই জন্য অল্প অল্প করে সলভ করে এরপরে টোটালটাকে একবার সলভ করতে যাবেন। আর এখানকার যে সূত্র, এগুলো সব মনে রাখবেন ট্রাসের জন্য। এই যে আমি যদি মানগুলো সব ইনপুট দিই এখানে, সব ভ্যালু বসাই দিলে একই রকম ভাবে ফাইনালি 2টা মেম্বারের জন্য এই যে 1 2 3 4, তাহলে 4টা পয়েন্ট যেহেতু 4/4 ম্যাট্রিক্স হবে। 1 2 3 4, তাহলে এখানে 4, এখানে 4, 4/4 ম্যাট্রিক্স। এইরকম আমাদের এই নোডের টোটাল লোড সংখ্যা কত ছিল দেখেন, আগে একটু দেখে আসি লেকচারে ব্যাকে গিয়ে। এখানে নোড ছিল আমাদের 10টা, 1 থেকে 7, 8 থেকে 10। তাহলে 10টা যদি নোড থাকে তাহলে আমার ম্যাট্রিক্স কত হবে? নোড না, মানে নোডে যে 10টা রিঅ্যাকশন বেরিয়েছিল আমাদের এখানে, টোটালটা করে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পর্যন্ত রিঅ্যাকশন। তাহলে 10টা পর্যন্ত রিঅ্যাকশন বা আননোন যদি থাকে তাহলে 10/10 ম্যাট্রিক্স হবে সবগুলো একসাথে করলে। এই এই মেম্বারের জন্য কত হবে? 4/4, এটার জন্য 4/4, এটার জন্য 4/4, 4/4, সবগুলাকে একসাথে করলে দেখেন এখানে যে 4/4 আর এখানকার যে 4/4, তো এখানে এই 2টা কমন আছে, একই মেম্বার কিন্তু আস্তে আস্তে কমতে কমতে সেটা যেহেতু 7টা মেম্বার, 428/28 না হয়ে অনেকগুলা মার্জ হয়ে 10/10 ম্যাট্রিক্স আকারে সেটা আত্মপ্রকাশ করবে। অর্থাৎ বুঝে রাখবেন যতগুলা মেম্বার থাকবে তার ইন পয়েন্টের যতগুলা রিঅ্যাকশন থাকবে তত ম্যাট্রিক্স সেটা হলো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি দেখি, দেখেন এখানটা সিম্পল স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কেমন? এরকম একটা স্ট্রাকচার, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, আর এখানে 50টি লোড দেওয়া আছে। আমি যে কোনো জায়গা থেকে মার্কিং শুরু করতে পারি। আমি এটাকে 1 নম্বর ধরলাম, এটাকে 2, এটাকে 3। তীর চিহ্ন এটা আপনাদের অ্যাজ ইউজুয়াল খুশি, যেটা যেখানে 1 2 যা এখানে যা ধরেন কোনো সমস্যা নেই। তাহলে আমি এক এক করে মেম্বার আগাই।
আমি যদি এলিমেন্ট 1 করতে যাই তাহলে 4/4 ম্যাট্রিক্স হবে। এলিমেন্ট 2 করতে গেলে 4/4 ম্যাট্রিক্স। এটা হলো আমাদের গ্লোবাল অ্যাক্সিস এক্স এবং ওয়াই। দেখেন এলিমেন্ট 1 এর জন্য গ্লোবাল অ্যাক্সিস এবং লোকাল অ্যাক্সিস সেম না আলাদা? সেম আর ডিফারেন্ট? কেউ একজন বলেন বুঝে থাকলেন। বুঝতে পারেন নাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? কি হলো আপনাদের? কথা বলেন না কেন? জিজ্ঞেস করলে কিছু। হ্যালো, হ্যালো, তো ভারী মুশকিল আপনাদের নিয়ে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে থাম্ব রুল দিয়েছিলাম, থাম্ব রুল না, হ্যান্ড রুল, সেখানে আমরা এই দিক বরাবর যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে এটা হবে আমাদের এক্স অ্যাক্সিস, সরি এদিক বরাবর হবে আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা হবে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে গ্লোবাল অ্যাক্সিস যেটা আছে সেটা এবং লোকাল অ্যাক্সিসটা হবে উল্টা হবে, সাইনের উল্টা হবে। আর এই অংশটুকুর জন্য টোটালটা আলাদা হবে এলিমেন্ট 2 এর জন্য। তাহলে আমরা একটা একটা করে আগাই। ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে হয়? 4/4 ম্যাট্রিক্স, এল স্কয়ার এল এম, এল স্কয়ার মাইনাস এল এম, এভাবে ম্যাট্রিক্সটা লিখতে হয়। কিভাবে কেন লিখতে হয় দেখেন, লাস্টে আমরা দেখেছি ফাইনাল আমরা যে পাই কেসি, এটা হলো ফাইনাল ম্যাট্রিক্স কোন 4/4 ম্যাট্রিক্সের, সেটা আমরা এখানে লিখবো। লেখার পরে ফর এলিমেন্ট 1 n is equal to 4 মিটার এবং m is equal to সরি l is equal to 4 মিটার এবং ফর এলিমেন্ট 2 l is equal to 5 মিটার দেওয়া আছে, লেন দেওয়া আছে, এটা 4 মিটার আর এটা হচ্ছে 5 মিটার। ওইটুকু 5 মিটার দেওয়া নাই, 3 এবং 4 দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করতে পারি যে এখানকার এই ডিসটেন্সটা 5 মিটার হবে। পুরো ট্রায়াঙ্গেলের 3 4 থাকলে অপর বাহুটা 5 হয়। আর এখানে এল এবং এম কি? এল হচ্ছে কজ আলফা, এম হচ্ছে সাইন আলফা। এই আলফার ভ্যালুগুলো যদি বের করতে পারি আমরা, তাহলে এল এবং এম এর ভ্যালু বের করতে পারবো। আলফা কত দেওয়া আছে দেখেন, 1 নাম্বার মেম্বারে আলফা কত? 180 ডিগ্রি। 1 নাম্বার মেম্বারের জন্য 180 ডিগ্রি কি জন্য? এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুই অ্যাক্সিসের মধ্যবর্তী, এখান থেকে শুরু হলো এখানে গিয়ে শেষ, পুরো দুই সমকোণ, অর্থাৎ কোনো অ্যাঙ্গেল নাই সেখানে, স্ট্রেট লাইন, এদের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি আলফার মান। তাহলে আমরা এল এর বদলে আলফার ভিতরে বদলে 180 ডিগ্রি বসাবো এবং মেম্বার 2 এর ক্ষেত্রে, মেম্বার 2 দেখেন, মেম্বার 2 এর ক্ষেত্রে আলফার মান কত? 323। কিভাবে 323 হলো? আলফা হবে আমাদের এই যে মেম্বার 2 ছিল এইভাবে ইনক্লাইন, তার এটা ছিল আমাদের অ্যাক্সিস, এখানে 3 এবং 4, এই পয়েন্টে 1 এবং এই পয়েন্টে 2। তাহলে অ্যাঙ্গেলটা কোনটুকু? অ্যাঙ্গেল হচ্ছে মেম্বার থেকে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল। তাহলে মেম্বার এটা, মেম্বার থেকে এক্স অ্যাক্সিস কোনটুকু? এই পর্যন্ত। এখানে আমাদের যেটা ছিল সেটা এক্স অ্যাক্সিস এই বরাবর,
এবং y এ বরাবর, তাহলে মেম্বার থেকে x অ্যাক্সিসের ডিসটেন্স কত? 0 ডিগ্রি কে দেওয়া যাবে, 180 ডিগ্রি, এখানে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি। এখানে তাহলে কত হবে? 360 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। এই অ্যাঙ্গেল বলতে কোনটা? যে রেড কালার যেটা, সেটা। তাহলে এটা হবে, আমরা জানি একান্তর কোণগুলা সমান, এখানকার যে অ্যাঙ্গেলের মান এটা হচ্ছে 36.87, এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা যদি বের করতে এইটুকু একই হবে, তার 360 থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাব এখানকার মান হচ্ছে 323.13। তাহলে 323.13 আলফার মান ওখানে বসাতে হবে। তাহলে 1 নম্বরের জন্য এল এর মান আমরা আলফার মান হচ্ছে 180 এবং সাইন এবং কজ এর ক্ষেত্রে বসাই। আমরা যদি কজ 180 ডিগ্রি মান কত? 1, যেহেতু স্কয়ার তাহলে সেটা হবে কখনো এল স্কয়ার যেহেতু আছে তাহলে প্লাস মাইনাস 1, স্কয়ার কুই পাশে গেলে স্কয়ার রুট করলে প্লাস এবং মাইনাস আসে, প্লাস মাইনাস 1। আর সাইন 180 ডিগ্রি মান 0 তো 0ই। তো যেখানে আপনারা ভালো করে খেয়াল করেন এল এবং এম একসাথে আছে সেটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ এম এর মান 0, এল এর মান যাই থাক। তো যেখানে শুধুমাত্র এল একা আছে সেখানে কোনো মান থাকবে, তাহলে এই মানগুলো আমরা এখানে ইনপুট দিব। বসালে কত পাবো? এই যেখানে যেখানে 1 সেখানে 1 দিব, এবং প্লাস কোথায় দিব মাইনাস কোথায় দিব? যেটার পজিশন প্লাস সেখানে প্লাস থাকবে, যেটা পজিশন মাইনাস সেখানে মাইনাস থাকবে। এভাবে মানগুলো আমরা ইনপুট দিব। এবং তার সাথে আমরা ম্যাট্রিক্স 2 যেটা সেটাকেও সাজাবো, এবং সাজানোর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন এখানকার যে এই 2x2 ম্যাট্রিক্স এবং এখানকার 2x2 ম্যাট্রিক্স সেম হবে, এই পাশে 2x2 ম্যাট্রিক্স, এই কর্নার 2x2 ম্যাট্রিক্স সেম হবে। তা না হলে লিখতে ক্ষেত্রে বুঝতে হবে আপনার লেখা ভুল হয়েছে, সেম থাকতে হবে। এল স্কয়ার এল এম, এল এম এল স্কয়ার, এখানে আসবে এল স্কয়ার এল এম, এল এম এম স্কয়ার। এটা 0.25 কেন আসলো? এখানে 4 ছিল, 4 দ্বারা আমরা সবগুলোকে ভাগ করে দিয়েছি। 0 কে ভাগ করলে 0 হয়, আর 0.25 কে ভাগ করলে মানে 1 কে ভাগ করলে 0.25 হয়। তাহলে এটা গেল মেম্বার 1 এর জন্য। আমরা যদি মেম্বার 2 এর জন্য করি সেই ভ্যালুগুলো এরকম আসবে। আপনারা কি কোনো নয়েজ পান আশেপাশে কথার? হ্যালো, জি স্যার। আমি তো 3 তলা থেকে ক্লাস নিচ্ছি, 2 তলার বারান্দা থেকে ওরা ফ্যামিলি আছে ছেলেরা কথা বলতেছে সেগুলো আসে আর কি। অনেক বেশি আসছে নাকি আমার কথা বোঝা যাচ্ছে আমি যখন কথা বলি? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে সেম একই ভাবে আমরা 1 নাম্বার যেভাবে বের করলাম, 2 নাম্বারের ক্ষেত্রে কি হবে? 2 নাম্বারের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আলাদা হবে, ওই 323.12 হবে। ওর যে মান আসবে সেই মানকে আপনারা প্লাস মাইনাস করে এই এল এবং এম প্লাস মাইনাস করে বসাবেন, বসায় 5 দ্বারা ভাগ করবেন। তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা পাইলাম। এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যদি এক করি তাহলে সেটা কি 4/4 থাকবে? 4/4 থাকবে না। কেন থাকবে না আপনারা খেয়াল করেন। 1 নাম্বার মেম্বারের জন্য 1 2 3 4 ছিল, 2 নাম্বার মেম্বারের জন্য কি ছিল? 1 2 5 6। তাহলে আমরা ম্যাট্রিক্স কত হবে? 1 2 3 4 5 6, অর্থাৎ 6/6 ম্যাট্রিক্স হবে। এটা আমরা সহজে বুঝতে পারি, তিনটা পয়েন্ট যদি এখানে দুইটা রিঅ্যাকশন, এখানে দুইটা, এখানে দুইটা, এই 3 দোকানে 6, 6/6 ম্যাট্রিক্স হবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখন সাজাবো। প্রথমে 1 2 3 4 5 6 ভাবে সাজাবো। তাহলে এখানে 1 2 3 4 এর ভ্যালু আছে 1 নম্বরে, 2 নাম্বার আছে 1 2 5 6, তাহলে ওগুলোকে আমরা ওখানে বসাবো। যেখানে একের জায়গায় যদি দুইটা মান আসে, যেমন এখানে একে আছে 0.25 আর এখানে একে আছে কত? -0.128, তাহলে দুটোর সাথে দুটো যদি যোগ হয় যোগ হবে, বিয়োগ হলে বিয়োগ হবে।
ওই অনুযায়ী আমরা এখানে মানগুলো সব ইনপুট দেবো। এখন ওই অনুযায়ী আমরা এখানে মানগুলো সব ইনপুট দিই, 1 2 3 4 5 6 এই বরাবর 1 2 3 4 5 6। তো রো এর 1 2 3 4 5 6 যেখানে যেটা যেটা ম্যাচিং হবে, যেমন 1 আর 2 কিন্তু দুই জায়গাতে আছে, 3 4 এবং 5 6 এক জায়গাতে আছে। এই ডায়াগ্রাম খেয়াল করেন, 1 আর 2 এখানে কিন্তু দুইটা মেম্বারের জয়েন, এই 2 নাম্বার এলিমেন্টেরও 1 নাম্বার এলিমেন্টেরও। তাহলে এখানে যে দুটো পয়েন্ট আছে সেগুলোকে একসাথে আমাদের অ্যাড করে দিতে হবে। দুই নাম্বার এখানে আছে দেখেন 0, আর এখানে আছে 2 নাম্বার 0.96, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ দিতে হবে। আমি অ্যাড বলছি, এটা আমার মিস্টেক হয়েছে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যদি প্রথমটা প্লাস থাকে পরেরটা মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। যেমন 1 নম্বরে 0.25 এবং এখানে আছে মাইনাস 0.128, তাহলে মাইনাস 0.25 মাইনাস যদি করি মাইনাস 0.128 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে। এইভাবে প্রত্যেকটা মান আমরা পেলে টোটাল ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা বের করা পর্যন্ত হলো আমাদের কাজ। স্টিফনেস ম্যাট্রিক্স, কে হচ্ছে স্টিফনেস, কে এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম কি ম্যাট্রিক্স আকারে, অর্থাৎ এটাকে যদি আমি সাজাই তাহলে টোটাল কোন পয়েন্টের স্টিফনেস কতটুকু হবে, ফাইনাল ভ্যালুগুলো আমি এখানে পেয়ে গেলাম। এখন আমরা কিউ বের করব কিভাবে? কিউ মানে আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু কে ডি, কে তো আমরা পেয়ে গেছি। এখন ডিটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার টোটাল প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো। এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু কয়টা আননোন আমার এখানে, 4টা আননোন হবে, 6টা এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা আননোন, 6টা আননোন। তাহলে আমার ডিও 6টা হবে। এবং এখানে 6/6 ম্যাট্রিক্স হবে। 6/6 ম্যাট্রিক্স কোনটা, যে কে, অর্থাৎ আমরা কিন্তু এখন এই ইকুয়েশনের উপরে কাজ করতেছি। কিউ ইজ ইকুয়াল টু কে ডি, কিউ এর মান হচ্ছে 1 থেকে 6, এবং এখানে দেখেন 1 এবং 2 আমাদের নোন। 1 এবং 2 কিভাবে নোন হলো, এই 1 এবং 2 দেখেন সেটা আমাদের নোন কিভাবে, এই 1 নাম্বার পয়েন্টে 50 লোড দেওয়া আছে। মনে করেন মেম্বার যদি আমি আলাদা করি, এই মেম্বারটাকে এখানে দেওয়া আছে 50, এখানে আমার আছে 2, তাহলে এখানকার একটা মান হবে কিউ1, একটা মান হবে কিউ2। সেই মান দুটাকে আমি এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম কন্ডিশন করলে সাইন এবং কস করে, যেহেতু অ্যাঙ্গেল মানটা আমার জানা আছে, অ্যাঙ্গেল জানা আছে, এই দুটো আমি মানটা বের করে ফেলতে পারবো। সেটা মান বের করলে কত হবে, একটা ভ্যালু হবে আমাদের 50, আর একটা ভ্যালু কত হবে 0। এই জয়েন্টটাকে আমরা যদি আলাদা করি, দেখেন এই বরাবর 50 দেওয়া আছে, এটা যদি আমি কিউ1 ধরি, মানে যে এবার যদি 1 দেওয়া আছে, এটা এই যে 1 এবং এটি 2, এদিক হবে 2। এখন দেখেন আমি যদি সামের সাথে হরাইজন্টাল করি তাহলে কিউ1 এর মান কত আসে 50, কিউ2 এর কোনো মান আসে, সামেশন অফ ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সামেশন অফ এক্স ইকুয়াল টু 0 এবং সামেশন অফ ওয়াই ইকুয়াল টু 0 যদি করি তাহলে কিউ1 এর মান কত আসে 50 এবং 2 এর মান 0 আসে। এটাকে আপনারা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন কাইন্ডলি আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে তাহলে ওখানে এটুকু মান আমাদের নোন, বাকি যে 4টা কিউ3, কিউ4, কিউ5, কিউ6 এটা আমরা জানি না। আর কে ইজ ইকুয়াল টু হচ্ছে 6/6 ম্যাট্রিক্স। এখন D1 এবং D2 কারেন্ট চলে গেল।